প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে শীতের উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকো, সৃষ্টিকর্তা তোমাদের ভালো রাখো, সুস্থ রাখো। আমার দিকে তোমরা একটু উপরের দিকে দেখাও। তোমাদের আজকে দ্বাদশ শ্রেণী দ্বাদশ বিষয় যুক্তিবিদ্যা, অধ্যায় হলো ষষ্ঠ অধ্যায়, প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, পাঠ নম্বর হচ্ছে 10, 11, 12 এই সম্পর্কে আলোচনা করা হবে। ষষ্ঠ অধ্যায়ে তোমাদের রয়েছিল অবরোহ অনুমান, ডিডাক্টিভ ইনফারেন্স, বুঝতে পারছো? তাহলে ষষ্ঠ অধ্যায়ে আছে আমাদের অবরোহ অনুমান। এর আগে কিন্তু আমরা আলোচনা করে আসতেছি। আমরা অবরোহ অনুমান মোটামুটি আমরা 2-3টা আবর্তন পরিবর্তন এই অধ্যায় থেকে প্রশ্নগুলো তোমাদের থাকে। যাই হোক, আজকের ক্লাস শেষে আমরা ইনশাআল্লাহ শিখব কি আবর্তিত পরিবর্তন বা প্রতি আবর্তনের সংজ্ঞা, নিয়ম, প্রতি আবর্তন সম্পর্কে আমরা জানতে পারবো, তোমরা জানতে পারবে। এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে সুন্দর হয়ে বসে আমার ক্লাসগুলো তোমরা করবে তোমাদের এই পরীক্ষাতে। এখান থেকে অবরোহ অনুমান যে আবর্তনের যে প্রক্রিয়া, আবর্তন প্রতিবর্তন, আবর্তিত পরিবর্তন বা প্রতি আবর্তন, আরেকটা আছে অন্তরাবর্তন। অন্তরাবর্তন তোমাদের বোর্ডে থাকে না, কিন্তু এই তিনটার ভেতর থেকে তোমাদের পরীক্ষার ভিতরে থাকে। এই বছর যদি আসে এটা, পরের বছরে আবর্তন বা প্রতিবর্তন, এটাই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষাতে আসে। আশা করি তোমরা পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে এখানে আবর্তন কাকে বলে, প্রতিবর্তন কি, আবর্তন কি, নিয়মাবলী আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি তোমাদের এগুলো থেকে কিন্তু আজকে যেটা আলোচনা করবো আমরা আবর্তিত প্রতিবর্তন, এখানে আবর্তনেরও দরকার আছে এবং প্রতিবর্তনেরও দরকার আছে। বুঝতে পারছো? দুটার সংমিশ্রণ বলা হয়। প্রতিবর্তন একটা মৌলিক আবর্তন নয়, কিন্তু এটা আবর্তন এবং প্রতিবর্তন এবং আবর্তন, এটা দুটার সমন্বয়ে কিন্তু আমাদের হলো আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন। বুঝতে পারছো? আবর্তনটা আমাদের মৌলিক, প্রতিবর্তনটা আমাদের মৌলিক, কিন্তু আবর্তিত প্রতিবর্তন যেটা আমরা আজকের ক্লাসের আলোচ্য বিষয়, এটা কিন্তু আমাদের মৌলিক একটা বিষয় নয়, তারপর আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু পড়াশোনায় ঢুকি। প্রথমে আসি, তাহলে আমরা আবার একটা রিভিউ করি। আমরা দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, পাঠ নম্বর 10 থেকে 12 নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আসো আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন, কন্ট্রাপজিশন। ভালো করে বোঝাও, কন্ট্রাপজিশন। কন্ট্রা মানে কি? স্থান পরিবর্তন। আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন, কন্ট্রাপজিশন কাকে বলে? ঠিক আছে, আমরা একটু বলে নিই। দেখো, এখানে বলতেছে যে অমাধ্যম অবরোহ অনুমানে একটি প্রদত্ত বাক্যে অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে এর উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করে গুণের কোনো পরিবর্তন না করে গুণের পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত গঠন করা হয়, তাকে আবর্তিত প্রতিবর্তন বলে। তাহলে আমরা বলতে পারলাম কি, যে অমাধ্যম অবরোহ অনুমানে উদ্দেশ্যের কোনো পরিবর্তন না করে বিধেয়ের বিরুদ্ধ পদকে, বিধেয়ের আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের ব্যবহার করার মাধ্যমে এবং গুণের পরিবর্তন করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হচ্ছে আবর্তিত প্রতিবর্তন। তোমরা একটু বইটা খুলে একটু দেখতে পারবা যে আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন এটাকে কেন বলা হচ্ছে, সংজ্ঞাটা কি। তারপর আরেকবার একটু বলে কি বললাম, যে অবরোহ অনুমানে উদ্দেশ্যের কোনো পরিবর্তন না ঘটিয়ে আশ্রয় বাক্যের বিধেয়কে বিরুদ্ধ পদ হিসেবে সিদ্ধান্তে বসিয়ে এবং গুণের পরিবর্তন করে যে সিদ্ধান্ত টানা হয় তাকে বলা হচ্ছে আবর্তিত প্রতিবর্তন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যে এটা আমি তোমাদের একটা অপশন দিচ্ছি এখানে, আবর্তিত প্রতিবর্তন, এটাকে কেন আবার প্রতি আবর্তন বলা হয়? সংজ্ঞার ভিতরে কিন্তু একটা ভালো করে খেয়াল করো, তোমাদের এখানে সংজ্ঞার কথা বলছে যে আবর্তিত প্রতিবর্তন মৌলিক কোনো প্রক্রিয়া নয়। এক্ষেত্রে আবর্তন ও প্রতিবর্তন উভয় প্রক্রিয়া একই সাথে কার্যকর হয়। কি বললাম এর আগে, যে
যে আবর্তিত প্রতিবর্তন এটা কোনো মৌলিক কোনো বিষয় নয়, মৌলিক কোনো প্রক্রিয়া নয়, এটা আবর্তন এবং প্রতিবর্তনের একটা যৌথ প্রক্রিয়া, একই সাথে কার্যকর হয়। অর্থাৎ আমরা সংজ্ঞাটাকে তোমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা যে প্রদত্ত বাক্যটিকে প্রথমে প্রতিবর্তন করতে হয়, প্রদত্ত বাক্যটিকে প্রথমে প্রতিবর্তন করতে হয় এবং পরে আবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এই জন্য এই অনুমান পদ্ধতিকে প্রতি আবর্তন নামেও বলা হয়। প্রথমে কি বলা হলো, প্রথমে আগে প্রতিবর্তন করা হয় বা প্রথম আশ্রয় বাক্যটিকে আগে প্রথমে প্রতিবর্তন করতে হয়, প্রতিবর্তন করার পরে ওই বাক্যটিকে আবার আবর্তন করতে হয়। এই জন্য একে প্রতি আবর্তন বলা হয়ে থাকে। আমরা একটা সংজ্ঞা নেই, কিছু মানুষ নয় সৎ। কিছু মানুষ নয় সৎ, কিছু মানুষ নয় সৎ, ঠিক আছে। এটাকে যদি আমরা কি করি, প্রথমে আমাদের পরিবর্তন করতে হবে। প্রতিবর্তন নিয়ম কি, যে উদ্দেশ্য ঠিকই থাকে, বিধেয় পদকে বিরুদ্ধ বচনে ব্যবহার করতে হয়। তাহলে কিছু মানুষ, আমি তোমাদের বলেছিলাম যে প্রতিবর্তনের ক্ষেত্রে সদর্থক হলে নয়ত্বক হবে, নয়ত্বক হলে সদর্থক হবে। তাহলে এখানে যদি আমরা নয়ত্বক হবে, আর বিধেয়ের বিরুদ্ধ পদ কি, সদের বিরুদ্ধ পদ হচ্ছে অসৎ। আচ্ছা, এটা একটা আমাদের কিছু মানুষ নয় সৎ, এটা একটা কি বাক্য, ও বাক্য, এটা একটা আই বাক্য। ওকে আমরা প্রতিবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। এখন অতএব যদি আমরা সিদ্ধান্তে আসি, তাহলে দেখো যে প্রতিবর্তন নিয়মটা কিন্তু আমি প্রথমে তোমাদের কি বললাম, যে প্রথমে প্রতিবর্তন করতে হয় এবং সেই আশ্রয় বাক্যটিকে আবার আবর্তন করতে হয়। আমরা জানি আই বাক্যকে আবর্তন করলে কি বাক্য পাওয়া যায়, আই বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু একই থাকবে, উদ্দেশ্য কিন্তু আমাদের এখানে একই থাকবে। কিছু অসৎ সত্তা হয় মানুষ, কিছু অসৎ সত্তা হয়, কিছু অসৎ সত্তা হয় মানুষ, কিছু অসৎ সত্য হয় মানুষ। তাহলে আমরা কি লিখলাম, যে কিছু মানুষ নয় সৎ, এটা একটা ও যুক্তি বাক্য। ও যুক্তি বাক্যকে যদি আমরা প্রতিবর্তন করি, তাহলে আমরা পাবো আই যুক্তি বাক্য। তাহলে ও বাক্যকে আমরা কিছু মানুষ নয় সৎ, আমরা জানি এই প্রতিবর্তন নিয়ম হচ্ছে উদ্দেশ্য একই হবে, হয় হলে নয় হবে, নয় হলে হয় হবে। আর বিধেয়টা হবে বিধেয় হবে বিরুদ্ধ পদ, সেই নিয়ন্ত্রণে কিন্তু সতের বিরুদ্ধ পদ হচ্ছে অসৎ। আমার অর্থের কোনো পরিবর্তন করবে না, কিছু মানুষ নয় সৎ, কিছু মানুষ হয় অসৎ। এটাকে যদি আমরা আবর্তন করি, তাহলে আই বাক্যকে আবর্তন করলে আমরা আই বাক্য পেয়ে থাকি, কিছু অসৎ সত্তা হয় মানুষ। এই যে আমাদের এখানে এজন্য বলছে প্রথমে প্রতিবর্তন করা হয়, তারপরে আবর্তন করা হয়, গুণের পরিবর্তনও করতে হয়। দেখো প্রথম বাক্য কিছু মানুষ হয় অসৎ, কিছু অসৎ সত্তা হয় মানুষ, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, যে প্রথমে প্রতিবর্তন করার পরে ওই বাক্যটিকে আবার আবর্তন করে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হচ্ছে আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন। কারণ এখানে আবর্তন প্রতিবর্তনের সংমিশ্রণ থাকার কারণে একে বলা হচ্ছে প্রতি আবর্তন। এটা একটা মৌলিক পদ্ধতি, মৌলিক প্রক্রিয়া নয়, ঠিক আছে। এটা কিন্তু একটা বৈধ প্রক্রিয়া, এটা কিন্তু আমাদের একটা বৈধ প্রক্রিয়া। এরপর আসো আবর্তনের নিয়মাবলী। আমরা এটা করছি, এবার এটা করব আবর্তিত প্রতিবর্তনের নিয়মাবলী। আচ্ছা, প্রথম হচ্ছে কি, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ হবে সিদ্ধান্তের বিধেয় পদ। আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ হবে সিদ্ধান্তের বিধেয় পদ। আমাদের কিন্তু পদ হবে এটার সাথে, এটার সাথে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য হবে সিদ্ধান্তের বিধেয় পদ, ঠিক আছে। আবর্তিত প্রতিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য পদটা থাকে এটা হবে সিদ্ধান্তের বিধেয় পদ, এক নম্বর নিয়ম।
2 নম্বর নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় পদ। আশ্রয় বাক্যের বিধেয়ে বিরুদ্ধ পদ হবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ। আমরা জানি যে প্রতিবর্তন করছি, আমরা প্রতিবর্তন করার ক্ষেত্রে এটার বিরুদ্ধ পদ এটা হচ্ছে, এটা আমাদের জানা হলো এখানে। বুঝতে পারছো? আমাদের আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমাদের সিদ্ধান্তের বিধেয় হয়ে যাবে। আবার আশ্রয় বাক্য প্রথমটা এটা হলো দ্বিতীয়টা। আশ্রয় বাক্যে যে প্রথম আশ্রয় বাক্যে যে আমরা বিধেয়ের যে বিরুদ্ধ পদ করলাম, এই বিরুদ্ধ পদ করা হলো এটা আবার ঘুরে যাবে সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। বুঝতে পারছো? এরপর আছে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। গুণ মানে কি? এখানে হয় এখানে যেমন ধরো হয় এখানে হবে নয়, আবার অসৎ এখানে হবে অসৎ। এই যে গুণে, অর্থাৎ এই যে এখানে আছে নয়, এখানে হলো হয়, এটাই কিন্তু গুণ। ঠিক আছে? তাহলে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণটা হবে ভিন্ন। অর্থাৎ আশ্রয় বাক্য যদি শর্ত হয়, আমরা জানি এটা একটা নয়ার্থ যুক্তি বাক্য, আর যে সিদ্ধান্ত হবে আমার হলো শর্ত যুক্তি বাক্য। হ্যাঁ, তাহলে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক হয়, সিদ্ধান্ত সদর্থক হবে। আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয়, তাহলে সিদ্ধান্তটা নয়ার্থকই হবে। 4 নম্বর নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে কোনো ব্যাপ্য করা যাবে না। আশ্রয় বাক্যে অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। আমি মনে করে আছি আশ্রয় বাক্যের এই মানুষ পদটা যদি মানুষ হোক, উদ্দেশ্য হোক আর বিধেয় হোক, উদ্দেশ্য পদটা যদি অব্যাপ্য হয়, তাহলে এটা কখনোই সিদ্ধান্তে এসে কখনোই ব্যাপ্য হবে না। আমরা জানি ব্যাপ্য বলতে কি বোঝায়? সমগ্র, এটা একটা শ্রেণীবাচক শব্দ। সমগ্রকে নিয়ে আলোচনা করলে সেই বাক্যটা এখানে আসে যদি অব্যাপ্য হয়, তাহলে এখানে কখনো এখানে ব্যাপ্য হবে না। মূলত এটাই হলো আবর্তিত প্রতিবর্তনের একটা মৌলিক বিষয়। এর উপর দ্বারাই কিন্তু আবর্তিত প্রতিবর্তনটা নির্ধারিত হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম আবর্তনের নিয়ম হচ্ছে 4টি। আবর্তনের নিয়ম কয়টি? আবর্তনের নিয়ম হচ্ছে 4টি। একটা হলো আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ হবে সিদ্ধান্তের বিধেয়। 2 নম্বর হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় যে পদটা হবে, সেই পদটা আর বিরুদ্ধ পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ, বিধেয়ের বিরুদ্ধ পদ এটা যা হবে সিদ্ধান্তের উদ্দেশ্য। 3 নম্বর হলো আশ্রয় বাক্যের এবং সিদ্ধান্তের গুণটা হবে ভিন্ন। সদর্থক হলে সদর্থক, নয়ার্থক হলে নয়ার্থ। 4 নম্বর আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে কখনোই ব্যাপ্য হবে না। আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে কখনোই ব্যাপ্য হবে না। ঠিক আছে? তো এই হলো আমাদের নিয়মগুলি। এই নিয়মগুলো অনুযায়ী কিন্তু আমরা কাজ করব। তোমরা একটা ছক আমি লিখে দিয়েছি। যেমন ধরো এদিকটা খাও, তোমাদের ছকটা দেখো। আমরা জানি যে প্রথমে আবর্তন করতে হয়, তারপর প্রথমে প্রতিবর্তন করতে হয়, তারপর সেটাকে আবর্তন করতে হয়। তাহলে এই বাক্যকে যদি আমরা প্রতিবর্তন করি, তাহলে আমরা এই বাক্য পাই, তাই না? আবার এই বাক্যকে যদি আমরা আবর্তন করি, তাহলে এই বাক্যকে আবর্তন করলে এই বাক্যকে পাবো। সুতরাং এই বাক্যকে আমরা যদি আবর্তিত প্রতিবর্তন করে সরাসরি আমরা বলতে পারি, তাহলে এই বাক্য আমরা পাবো। তোমরা কি ক্লিয়ার হয়েছো? আবার বলি, একটা বুঝে সকলে বুঝতে পারবা। প্রথমে আমাকে কি করতে হয়? প্রথমে আমাকে প্রতিবর্তন করতে হয়। তো তোমাদের এখানে একটা কথা বলি, এই প্রথম আশ্রয় বাক্যকে বলা হয় কি? প্রতি আবর্তনীয়। প্রতি আবর্তনীয়, প্রতি আবর্তনীয়। প্রথম আশ্রয়কে বলা হয় প্রতি আবর্তনীয় এবং দ্বিতীয় বাক্যটিকে বলা হয় আবর্তিত, তাছাড়া প্রতিবর্তিত। এবং সিদ্ধান্তকে বলা হয়, তোমাদের এখানে নৈবেদিকও থাকতে পারে, আবর্তিত বা প্রতি আবর্তিত। প্রথমটাকে বলা হচ্ছে প্রতি আবর্তনীয়, প্রতি আবর্তনীয়। দ্বিতীয় আশ্রয়কে বলা হচ্ছে প্রতিবর্তিত এবং তৃতীয়টাকে বলা হচ্ছে প্রতি আবর্তিত। ঠিক আছে? তাহলে আমরা এই বাক্যকে প্রতিবর্তন করলে আমরা কি বাক্য পাই? ই বাক্য পাই। আর আমরা জানি এই বাক্যকে আবর্তন করলে আবার ই বাক্যই পাওয়া যায়। সুতরাং এই বাক্যকে যদি আমরা প্রতিবর্তন করি, আমরা কি পাবো? এই বাক্যকে আবর্তন করলে আমরা ই বাক্য পাবো। এই বাক্যকে যদি আমরা আবর্তন করি, আমরা আই বাক্য পাবো। আবার ও বাক্যকে যদি আমরা আবর্তন করি, তাহলে আমরা পাবো হলো ও বাক্য। আই বাক্যকে আবর্তন
যে যেহেতু আমরা জানি ও বাক্য কখনোই আবর্তন করা যায় না, কাজে আ বাক্যের পরিবর্তন প্রতি আবর্তন কখনো করা সম্ভব নয়, তাই না? এটা কিন্তু আমরা সূত্রের উপরে আসতেছি। এখন আসো এই বাক্যের প্রতি আবর্তন। এই বাক্যের প্রতি আবর্তিত রূপ হবে কিছু মানুষ, সকল মানুষ হয় জীব, সকল মানুষ হয় জীব। দেখো এটা একটা সার্বিক সদর্থ যুক্তি বাক্য। আমরা জানি এ মানে হচ্ছে সার্বিক সদর্থ যুক্তি বাক্য, সকল মানুষ হয় জীব। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে প্রতিবর্তন করতে হবে। আর প্রতিবর্তনের একে প্রতিবর্তন করলে আমরা ই বাক্য পেয়ে থাকি। এদিক দেখো, একে প্রতিবর্তন করলে আমরা ই বাক্য পেয়ে থাকি। আচ্ছা, তাহলে এখানে আমরা বলবো যে সকল মানুষ, উদ্দেশ্য ঠিক থাকবে, হাতের নাম হবে সকল মানুষ নয় অজীব, সকল মানুষ নয় অজীব। বুঝতে পারছো? এই বাক্যকে পরিবর্তন করলে আমরা কি বাক্য পাই? এই বাক্য সকল মানুষ নয় অজীব। আবার এই বাক্যকে যদি আমরা আবর্তন করি তাহলে আমরা এই বাক্য পেয়ে থাকি। তাহলে আমরা বলতে পারতেছি যে সকল। আচ্ছা, এখানে এখন নিয়ম আমরা সূত্রটা ফেলে দেই যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য হবে সিদ্ধান্তের বিধেয়। আবার সিদ্ধান্তের বিধেয় হবে আশ্রয় বাক্যের যে বিধেয় পদ আছে, এই বিধেয়ের বিরুদ্ধ পদ আমাদের এখানে হবে হলো সিদ্ধান্তের উদ্দেশ্য পদ। তাহলে আমরা কি হবে যে এখানে কোনো হবে বুঝতে পারছো? আমার একটু মিস্টেক হয়ে গেছে এখানে। একটা সকল হয় কিন্তু কোনো দ্বারা শুরু করতে হয়। কোনো মানুষ নয় অজীব, আমাদের আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। আশ্রয় বাক্যের যে জীব, বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের হবে হলো উদ্দেশ্য। কোনো অজীব, কোনো অজীব নয় মানুষ। এখানে হয় আছে, এখানে নয় হবে, নয় মানুষ। দেখো আমাদের নিয়ম, প্রথম যে নিয়মগুলো, তাহলে আমরা বলতে পারি এই বাক্যে যদি আমরা প্রতি আবর্তন করি, এই বাক্যকে প্রথমে আমরা প্রতিবর্তন করছি, তারপর আমরা আবর্তন করছি। সুতরাং এই বাক্যকে প্রতি আবর্তন করলে আমরা কি বাক্য পাই? আমাদের সূত্র হচ্ছে যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের হবে বিধেয় পদ হবে। আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ, বিধেয়টা জীবের বিরুদ্ধ পদ হলো অজীব। এটা আছে আমাদের উদ্দেশ্য, সিদ্ধান্তের হবে হলো উদ্দেশ্য। আর গুণের পরিবর্তন হবে, হয় আছে আমাদের এখানে নয় হবে, হয় আছে নয় হবে। আর একটা কি যে মানুষ পদ, এটা একটা ব্যাপক পদ, এখানে এসে ব্যাপক রয়েছে, ব্যাপক পদ ব্যাপক রয়েছে। সুতরাং আমাদের গুণের পরিবর্তন করেছে কিন্তু ব্যাপকতার নিয়মও ফলো করেছে। সুতরাং আমাদের এটা একটা বৈধ প্রতিআবর্তন। এই বাক্যের প্রতিআবর্তন হচ্ছে একটা বৈধ প্রতিআবর্তন। কার কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে আসো ই বাক্য। আসো ই বাক্য আমরা জানি সার্বিক নয়ান্ত যুক্তি বাক্য। কোনো মানুষ নয় জড়, কোনো মানুষ নয় জড়। আমরা জানি যে সদর্থ যুক্তি বাক্যে সকল দ্বারা শুরু হয়, সব দ্বারা শুরু হয়। আর সব মানে সকল, সব, সদর্থক এগুলো সার্বিক সদর্থ
কিছু দ্বারা। তাহলে আমরা ই বাক্যকে যদি আমরা প্রতিবর্তন করি, আমরা জানি সূত্র অনুযায়ী ই বাক্যকে প্রতিবর্তন করলে আমরা আই বাক্য এই বাক্য পাই। এই বাক্যটি কোন মাস দ্বারা এখানে সকল হবে, এখানে সকল হবে। প্রতিবর্তনের নিয়ম হচ্ছে কি, উদ্দেশ্য ঠিকই থাকবে, মানুষ আমাদের ঠিক থাকলো, এখানে গুণের কোনো পরিবর্তন হবে না, গুণের পরিবর্তন হবে গুণের পরিবর্তন হবে, নয় থাকলে হয় হবে। হ্যাঁ, আর একটা জড় বিরুদ্ধ পদ হলো অজড়। তাহলে আমরা কি হলো, সকল মানুষ হয় অজড়, সকল মানুষ হয় অজড়। ঠিক আছে, ই কে যদি আমরা প্রতিবর্তন করি এই বাক্য পাই, কোনো মানুষ নয় জড়, সকল মানুষ হয় অজড়। এটাকে যদি আমরা আবার প্রতি আবর্তন করি, তাহলে আমরা এই কে প্রতি আবর্তন করলে আমাদের সূত্র দেখো আই বাক্য আমরা পাই। আমরা জানি এই কে যদি আবর্তন করা হয় তাহলে আমরা আই বাক্য পেয়ে থাকি। সেই সূত্র ধরে দেখো আমরা প্রথম সূত্র কি, প্রথম সূত্র আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদটা আমাদের এখানে হবে হলো উদ্দেশ্য। কোন অজড় আশ্রয় বাক্যের বিরুদ্ধ পদ হবে সিদ্ধান্তের উদ্দেশ্য। আমরা জানি কিছু হলো বিশেষ বাক্য, কিছু শুরু করতে হয় আই বাক্য শুরু করতে হয় কিছু দ্বারা। তাহলে কিছু অজড় হয়, আমাদের কিন্তু একবার কিন্তু পরিবর্তন হয়েছে, এটা কিন্তু আর পরিবর্তন হবে না, এখানে পরিবর্তন হবে না, এখানে পরিবর্তন হবে। কিছু অজড় হয় মানুষ। বুঝতে পারছো? তাহলে কিছু অজড় হয়, কিছু অজড় হয় মানুষ। এখানে তোমরা একটা বস্তু দিতে পারো, কিছু অজড় বস্তু হয় মানুষ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই বাক্যকে যদি আমরা প্রতিবর্তন করি, তাহলে আমরা ই বাক্যকে যদি প্রতিবর্তন করি আমরা এই বাক্য পেয়ে থাকি। এই বাক্য প্রতিবর্তন নিয়ম হচ্ছে উদ্দেশ্য হবে, বিধেয় বিরুদ্ধ পদ হবে, গুণের পরিবর্তন হবে এবং সদর্থক হলে নয়ার্থক হবে, নয়ার্থক হলে সদর্থক হবে। ঠিক আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা এই বাক্যকে যদি আবার আবর্তন করা হয়, তাহলে এই বাক্যকে আবর্তন করলে আমরা আই বাক্য পেয়ে থাকি। সেই সূত্র অনুযায়ী দেখো সকল থাকলে কিছু হবে, অজড় এসে এখানে উদ্দেশ্য এসে বিধেয় হবে। বুঝতে পারছো? বিধেয় এসে উদ্দেশ্য হবে এবং মানুষ যে পদটা থাকবে সেটা হবে হলো বিধেয় এবং হয়টা হয় থাকবে, গুণের কোনো পরিবর্তন হবে না। সুতরাং ই প্রতি আবর্তন একটি বৈধ প্রতি আবর্তন। তোমাদের মনে রাখবে যে ই প্রতি আবর্তন একটি বৈধ প্রতি আবর্তন। ঠিক আছে, এরপরে আসো আই। আমি তোমাদের বলছিলাম যে এ হলো সার্বিক সদার্থক, ই হচ্ছে সার্বিক নয়ার্থক, আই হচ্ছে বিশেষ সদার্থক, আর ওটা হচ্ছে বিশেষ নয়ার্থক। এটা হচ্ছে সার্বিক সদার্থক যুক্তি বাক্য, এটা হচ্ছে সার্বিক নয়ার্থক। সদার্থক মানে হয় আর নয়ার্থক মানে নয়, আর আইটা হচ্ছে বিশেষ সদার্থক আর ওটা হচ্ছে বিশেষ নয়ার্থক। আমরা জানি। এবার আসো আই যুক্তি বাক্যে যদি আমরা কি করি, আই যুক্তি বাক্যে যদি আমরা প্রতিবর্তন করি, তাহলে আমরা জানি আই কে প্রতিবর্তন করলে ও বাক্য পাওয়া যায়, তাই না? তাহলে আসা যাক, তাহলে আই যদি আমরা প্রতিবর্তন করি তাহলে কিছু ফুল হয় সুন্দর। প্রথমে কিছু দ্বারা শুরু হবে, যেহেতু সদার্থক, কিছু ফুল হয় সুন্দর। হ্যাঁ, কিছু দ্বারা শুরু করে মানে হলো বিশেষ, আমরা জানি। আর আইটা সদার্থক হয় মানে হয়, কিছু ফুল হয় সুন্দর। আচ্ছা, প্রতিবর্তন করার ক্ষেত্রে আমাদের কি হবে?
প্রতিবর্তন করার ক্ষেত্রে যদি আমরা আইকে প্রতিবর্তন করি তাহলে আমরা একটা ও বাক্য পাবো। আইকে প্রতিবর্তন করলে আমরা সূত্র অনুযায়ী ও বাক্য পাবো। তাহলে ও বাক্যের হবে কিছু কিছু থাকবে, উদ্দেশ্যপদ ফুলফুলি থাকবে, হয়টা এখানে নয় হয়ে যাবে, হ্যাঁ। আর সুন্দরের বিরুদ্ধে পদ হচ্ছে অসুন্দর, হ্যাঁ। সুন্দরের বিরুদ্ধে পদ হচ্ছে হলো অসুন্দর। সুন্দরের বিরুদ্ধে পদ হচ্ছে অসুন্দর। তাহলে আমরা আইকে প্রতিবর্তন করলাম এবং ওটাকে প্রতিবর্তন করে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে আবর্তনের যে চারটা নিয়ম রয়েছে, প্রতিবর্তন আমাদের সমস্যা নাই কিন্তু আবর্তনের আমাদের সমস্যা রয়েছে। ও বাক্যকে আমরা এক কথা যদি বলি যে ও বাক্যকে কখনোই আবর্তন করা সম্ভব নয়, ও বাক্যকে কখনোই আবর্তন করা সম্ভব নয়, কারণ ও বাক্যের উদ্দেশ্য অব্যাপক সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে যায়, এতে আবর্তনের চতুর্থ নিয়মটা লঙ্ঘিত হয়। সুতরাং ও বাক্যের আবর্তন সম্ভব নয়। আর ওই কারণ ধরেই, ওই সূত্র ধরেই আমরা এখানে বলতে পারি যে আই বাক্যে কখনোই আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন সম্ভব নয়। এক কথা শেষ। আচ্ছা, কিছু অসুন্দর বস্তু নয়, কিছু অসুন্দর বস্তু নয় ফুল। দেখো এখানে ফুলটা হলো ব্যাপক, তাই না? এখানে খেয়াল করতে দেখো যে উপরের দৃষ্টান্তে আবর্তিত প্রতিবর্তন একটি অবৈধ যুক্তি। তাহলে এটাকে আমরা বলতে পারি, এটাকে দেখতে পারি অবৈধ যুক্তি। অবৈধ যুক্তি এ ই ও এই তিনটার আবর্তিত প্রতিবর্তন হচ্ছে বৈধ, কিন্তু আইটার আবর্তিত প্রতিবর্তন হচ্ছে অবৈধ। কেন? দেখো এখানে ও বাক্যের প্রতিবর্তন করা হয়েছে, কিন্তু এই প্রতিবর্তিত ও বাক্যকে নিয়ম অনুযায়ী ব্যাপ্যতা সংক্রান্ত জটিলতার কারণে পুনরায় আবর্তন করা প্রক্রিয়াটি সঠিক হয়নি। বস্তুত এখানে আবর্তিত প্রতিবর্তনের প্রথম নিয়মের সাথে যথাযথ প্রয়োগ ঘটলেও চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়েছে, কারণ উপরের দৃষ্টান্তে আশ্রয় বাক্য হিসেবে আই বাক্যের উদ্দেশ্য ফুল পদটি অব্যাপ্য। ফুল পদটি হচ্ছে অব্যাপ্য, এই ফুল পদটাই হচ্ছে অব্যাপ্য। এই অব্যাপ্য পদটি সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে গেছে। আচ্ছা, সুন্দর বলতে শুধু ফুলই তো সুন্দর নয়, সুন্দর বলতে শুধু ফুলটাই সুন্দর নয়, পৃথিবীতে আরো অনেক সুন্দর রয়েছে। মানুষ সুন্দর, গরু সুন্দর, ছাগল সুন্দর, পাখি সুন্দর, সেই জন্য এটা হলো ব্যাপক পদ আর ফুলটা হলো অব্যাপক পদ। কিন্তু সিদ্ধান্তে যখন এসে চলে এসেছে তখন আমরা কি হয়েছে, এখানে ব্যাপক হয়ে গেছে। কাজেই আবর্তনের যে সূত্র যে অব্যাপক পদ কখনো সিদ্ধান্তে ব্যাপক হবে না, এতে আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘন হয়। এই কারণে এটাকে আমরা অবৈধ যুক্তি আমরা বলে থাকি যে আই বাক্যে আবর্তিত প্রতিবর্তন সম্ভব নয়। তোমাদের প্রশ্ন এখানে থাকে যে আই বাক্যের আবর্তিত প্রতিবর্তন কেন সম্ভব নয়। ঠিক আছে, এরপর আসো ও বাক্য। আর একটা আছে ও বাক্যটা। দেখো ও বাক্য হচ্ছে, আমরা জানি ও একটা হলো বিশেষ নয়ান্তক যুক্তি বাক্য। তাহলে কিছু মানুষ নয় অসৎ, যদি আমরা সংক্ষেপে লিখি কিছু মানুষ নয় অসৎ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জানি বিশেষ বাক্যটা সবসময় কিছু দ্বারা শুরু করতে হয়। আচ্ছা, আমাদের কিছু আছে, মানুষ আছে, নয় সদর্থক নয়ার্থক, নয়টা নয়ার্থক। সুতরাং এই সূত্র অনুযায়ী একটা ও যুক্তি বাক্য। এখন আসো ও যুক্তি বাক্যকে যদি আমরা প্রতিবর্তন করি, আমরা জানি যে ও যুক্তি বাক্যকে প্রতিবর্তন করলে সবসময় আই বাক্য পাওয়া যায়। তাহলে ও বাক্যতে আমাদের প্রতিবর্তন নিয়ম হচ্ছে কিছু কিছুই থাকবে, মানুষ মানুষই থাকবে, উদ্দেশ্যের কোনো পরিবর্তন হয় না, কিন্তু গুণের পরিবর্তন হবে। হয় থাকলে নয় হবে, নয় থাকলে হয় হবে।
আর অসতের বিরুদ্ধ পদ হবে হলো সৎ। অসতের বিরুদ্ধ পদ হচ্ছে সৎ। কিছু মানুষ হয় সৎ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আই বাক্যকে যদি আমরা প্রতিবর্তন আবর্তন করি, ও বাক্যকে প্রতিবর্তন করে আমরা আই বাক্য পেলাম, তাই না? আই বাক্যটাকে যদি আমরা আবর্তন করি তাহলে আমরা কি পাবো? আবর্তন আই বাক্যকে আবর্তন করলে আমরা আই বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। ভালো করে বুঝো, আই বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। তাহলে আবর্তন করো এখন। তাহলে কিছু মানুষ আবর্তনের নিয়ম হচ্ছে যে উদ্দেশ্য এসে বিদায় হবে, কিছু সৎ ব্যক্তি হয় বা সৎ সত্তা হয়, কিছু সৎ সত্তা হয় হবে, কিছু সৎ সত্তা হয় মানুষ। ঠিক আছে, এতে আমাদের কোনো নিয়মের লঙ্ঘন হয়নি। তাহলে আমরা বললাম যে কিছু মানুষ নয় অসৎ, কিছু মানুষ হয় সৎ, কিছু সৎ সত্তা হয় মানুষ। এখানে সূত্রে আমরা বলতে পারি যে আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তনের যে নিয়ম, যে দেখো উদ্দেশ্য আবর্তনের আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, নিয়ম এখানে মেনে গেছে। আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ হবে, বিধেয়ের বিরুদ্ধ পদ মানে অসতের বিরুদ্ধ পদ সৎ, এই বিরুদ্ধ পদ হবে সিদ্ধান্তের হলো বিধেয় পদ। আচ্ছা, হয় আশ্রয় বাক্যে যদি সদর্থক হয় গুণের পরিবর্তন হবে, নয় থাকলে হয় হবে, হয় থাকলে না। সুতরাং এখানে নয় আছে, আমাদের সিদ্ধান্তে এসে হয় হয়ে গেছে, গুণের পরিবর্তন করেছে। আর একটা কি যে আশ্রয় বাক্যের কোনো অব্যপ্য পদ সিদ্ধান্তে এসে কোনো ব্যাপ্য হয়। এখানে উদ্দেশ্য পদ মানুষ, এখানে এসে কোনো ব্যাপ্য অব্যপ্য পদ, এখানে এটা কোনো অব্যপ্য পদ, এই অব্যপ্য পদ এখানে এসে কখনো ব্যাপ্য হয়নি। কাজেই আবর্তনের সব নিয়ম এখানে প্রতিফলন ঘটেছে। সুতরাং আমরা বলতে পারি যে আই বাক্যে কে ও বাক্যকে প্রতি আবর্তন করলে আমরা আই বাক্য পেয়ে থাকি। বুঝতে পারছো? এই হলো তোমাদের আজকে পড়া। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন এখানে থাকে যে আবর্তন প্রতি আবর্তনের নিয়মাবলী ও আবর্তন প্রতি আবর্তন দেখাও। প্রতি আবর্তনে নিয়মাবলী লিখো। এ ই আই ও বাক্যে প্রতি আবর্তন দেখাও। তোমাদের এটা থাকে। এরপরে তোমরা একটু বাড়িতে বাসায় সুন্দর করে একটু খাতায় নোট করবা, তাহলে তোমাদের পড়া হয়ে যাবে। সুতরাং আমাদের আজকে সেগুলো বলছিল কি আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তনের সংজ্ঞা, নিয়ম ও প্রতি আবর্তন সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা প্রথমে বলেছিলাম যে আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন কাকে বলে, একটু ফিডব্যাক আমরা নিই। যে প্রথমে প্রতিবর্তন করে সেই বাক্যটিকে আবার আবর্তন করে যে সিদ্ধান্ত পাওয়া যায় তাকে বলা হচ্ছে আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন। কন্ট্রাপজিশন, তারপরে আছে নিয়তি উদ্দেশ্যপদ, সিদ্ধান্তের আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ, আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় হবে, আশ্রয় বাক্যের বিধেয়ে বিরুদ্ধ পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, গুণের পরিবর্তন হবে এবং আশ্রয় বাক্যের অব্যপ্য পদ সিদ্ধান্ত কখনো ব্যাপ্য হবে না। এই গেল আমাদের চারটা নিয়ম। আর একটা কি যে এই বাক্যকে আমরা যদি প্রতি আবর্তন করি তাহলে এই বাক্য পাই, এই বাক্য থাকলে আই বাক্য পাবো, আই বাক্যে থাকলে আই বাক্যের কখনো প্রতি আবর্তন বা আবর্তিত প্রতিবর্তন সম্ভব নয়, এটা একটা অবৈধ আবর্তন। সুতরাং এই বাক্য কিন্তু আমাদের এখানে কিন্তু আবর্তনের নিয়ম লঙ্ঘিত হয়। কাজেই আই বাক্যের কখনোই প্রতি আবর্তন সম্ভব
ওখানে কমেন্টস আছে বা আমার নাম্বার তোমাদের কাছে আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। তো আজকের ক্লাসে আমি এখানেই দিতেছি। আশা করি আগামী শীতের ভিতরে যে করোনা মহামারী চলতেছে, এটা একটা প্রকট আকার ধারণ করার চিন্তা ভাবনা করতেছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তোমরা যে যেখানে আসো সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাফেরা করো। বাইরেও যাতে ঘোরাফেরা করবে না এবং সময় নষ্ট করবে না, ঠিক আছে? অযথা সময় নষ্ট করো না, বাসায় থেকে পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আমরা এখানে